প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে আমার এই ভিডিওটি বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। তরুণ প্রজন্ম কারা? যারা জেএনজি যারা মাঠে নেমেছিল 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের জন্য আমার এই ভিডিওটি। কেন তাদের জন্য এই ভিডিওটি? তাদের বয়সী ছেলে এবং মেয়ে আমার রয়েছে, এবং এই যে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আমরা মধ্যবয়সী মানুষ, যারা প্রাচীন মানুষ, তাদের পর এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র এই জেএনজিদেরই হবে। এই জেএনজিরা এই দেশটার একদিন পূর্ণাঙ্গ রূপে শাসনভার পাবে। এই দেশের অধিকার, এ দেশের দায়িত্ব, এ দেশকে উন্নত করা অথবা ধ্বংস করা তাদের হাতেই কিছুদিন পর ন্যস্ত হবে। তাই তাদের বুদ্ধিমত্তা, তাদের চিন্তা, তাদের শিক্ষা, তাদের দেশপ্রেম এবং তাদের সমকালীন চিন্তা, যেই কোনো ঘটনার পিছনের ঘটনা জানার উপরে, তাদের এই বুদ্ধিমত্তার উপরে এই দেশটার ভবিষ্যৎ নির্ভর করে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, 500, 700, 800, 900, 1000, 1500 যেই পরিমাণ মানুষের মারা যায় থাকুক, প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখের এবং দুঃখজনক। কোনো মৃত্যুকেই আমরা অ্যাকসেপ্ট করি না, অপমৃত্যুকে আমরা অ্যাকসেপ্ট করি না। মৃত্যু হবে সব মানুষের, আমার, আপনার, আমাদের সকলের, কিন্তু অপমৃত্যু আমরা পছন্দ করি না, বিশ্বাস করি না। কোনো একটি ডেমোক্রেটিক সোসাইটিতে মানুষের অধিকারের জন্য, মানুষের মত প্রকাশের জন্য কারো জীবন যাবে, সেটা আমরা চাই না। কিন্তু এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন দায়টি কার সেটার নিরূপণের ব্যাপার, কিন্তু ঘটনাটি যে ঘটেছে আমার দেশে, আমার বাংলাদেশে, সেটা দুঃখজনক। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে আমাদের কিশোররা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা বিশ্ববিদ্যালয়, কলেজ, ইভেন কখনো কখনো স্কুলের উচ্চ শ্রেণীর ছাত্ররা এই যে আন্দোলনে গেল, তাদের আন্দোলনের পিছনে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা ছিল যে একটা সরকার দীর্ঘদিন থেকে শাসন করছে, হয়তো অন্য কোনো সরকার আসলে আরও ভালো কিছু হবে, সমাজ আরও বদলে যাবে, সমাজ আরও উন্নতি হবে, আলোকিত হবে সমাজ, বিদ্যুতের অভাব থাকবে না, বাতের অভাব থাকবে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুই উন্নত হবে, অর্থাৎ সমাজ উন্নততর শ্রেণীতে চলে যাবে। এই আশায় তারা আন্দোলনে নেমেছে। এখন যারা আন্দোলন করেছে আর যারা নেতৃত্বের অগ্রভাগে ছিল, তাদের দুইজনের মধ্যে পার্থক্য দেখেন। যারা আন্দোলন করেছে তাদের এখন চাকরি নেই, যারা আন্দোলন করেছে তাদের অনেকের পেটে খাবারও নেই। যারা আন্দোলন করেছে তারা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে কিছুই পায়নি, এবং যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছে তারা অনেকে এমপি হয়েছে, কেউ কেউ মন্ত্রী হয়েছে, কেউ কেউ দামি গাড়ি চালায়, কারো কারো পেট ফুলে মোটা হয়ে গেছে, শরীর ফুলে মোটা হয়ে গেছে, কেউ কেউ শুয়োরের মতো বড় হয়ে গেছে। কিভাবে? হারাম খেয়ে। শুয়োরের জন্য বলছি যে হারাম খেয়ে তারা শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এখন বিষয়টা খেয়াল করে দেখেন, এই তরুণ কোমলমতি ছাত্রদের মাথায় লবণ রেখে স্বাদ মিঠালো কারা? ডক্টর ইউনূস ছিল এই তরুণ ছাত্রদের পছন্দের প্রথম পছন্দ, যে তিনি নোবেল পেয়েছেন, বিশ্বজয় করেছেন, তিনি যদি বাংলাদেশের ক্ষমতায় আসেন দেশটা উল্টিয়ে ফেলবে। তিনি কিন্তু 2024 সালের পর এসেই বক্তৃতা দিয়েছিলেন, আজকেই আমাদের কাছে লক্ষ লক্ষ দরখাস্ত, অসংখ্য মানুষ লাইন দিয়ে আছে, কতজন দিতে পারবেন? তারপর বলছে আগামী বছর হাত জোর করে আসবে। আমাদের তরুণরা তো আকাশে উঠে গিয়েছিল, ভেবেছিল সত্যিই তো ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় এনে এই দেশকে তো একটা স্বর্গে পরিণত করছি, কোনো বেকার ছেলে থাকবে না দেশে, সবার চাকরি থাকবে, শুধু দেশে নয় বিদেশের দরজা অবারিত হয়ে যাবে, এই আশাটি কিন্তু তাদের ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল বিদেশে যাওয়া তো দূরের কথা, যারা আছে তাদেরকেই আস্তে আস্তে বিভিন্ন দেশে পাঠাতে শুরু করলো। খেয়াল করে দেখেন, তাহলে আপনারা যে আশা করে এই তরুণরা, এই জেএনজিরা, এই নবীনরা, এই কাছারা সংগ্রাম করেছে বা আন্দোলন করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা কি আসলে এই ইউনূসের কাছ থেকে সত্যিকারে কিছু পেয়েছে? পায়নি।
বরং শেখ হাসিনা 10 বছরে যে পরিমাণ ঋণ নিয়েছে, ডক্টর ইউনূস অভ্যন্তরীণ এই ব্যাংকগুলা থেকে 1 বছরে তার চেয়ে বেশি ঋণ নিয়েছে। এবং ডক্টর ইউনূসের সময়ে প্রায় 10 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীতে গত 20 বছর থেকে চ্যাম্পিয়ন কিসের জন্য? টিকাদান কর্মসূচি। হাম, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, এইরকম যেই সব রোগ আমাদের দেশে বাচ্চাদের হতো, এই সব রোগের মানে টিকাদানে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়েছে এবং জাতিসংঘ থেকে দুইবার পুরস্কার পেয়েছে। সর্বশেষ মনে হয় 22 সালে পেয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, সেই দেশে ডক্টর ইউনূসের 18 মাস সময়ে কোনো শিশুকে টিকা দেওয়া হয়নি, যার ফলে এই জেনজিদের ভাই, তাদের বোন, ভাতিজা, ভাগ্নি, সন্তান আজকে টিকা না দেওয়ার কারণে মারা যাচ্ছে হাম রোগে। খেয়াল করে দেখেন, হাম কিন্তু প্রতিরোধযোগ্য যদি টিকা দেওয়া যায় জন্মের 1 থেকে 15 মাসের মধ্যে। এখন এই যে হামের টিকা দেওয়া হলো না, বাংলাদেশের কোনো মানুষকে বললে এটা বিশ্বাস করবে না যে শেখ হাসিনার নেগলিজেন্স আছে এখানে। কারণ শেখ হাসিনা অন্তত টিকা দানের ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। খেয়াল করে দেখেন, আপনারা যারা জেনজি, আপনারা যারা বিশ্বাস করেছিলেন এই ইউনূস, তিনি কিন্তু আপনাদের সাথে প্রতারণা করেছে। দেখেন, আপনাদের সাথে প্রতারণার আরেকটি নমুনা দেখেন। আসিফ নজরুল টেলিভিশনে এসে বলেছিল, মিডিয়াতে এসে বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তান বেকার। আজকে আপনি একটু সেই দিন এবং আজকের দিনের সাথে মিলিয়ে দেখেন। তারপর খালেদ মহিউদ্দিন যখন তাকে জিজ্ঞেস করেছিল দায়িত্ব নেওয়ার পর যে আপনি তো বললেন 26 লক্ষ মানুষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এখন তারা কোথায়? তিনি বললেন কি, এটা তো আমি দায়িত্ব নেওয়ার আগে বলেছি। তার মানে দায়িত্ব নেওয়ার আগে মিথ্যা বলা যাবে, দায়িত্ব নেওয়ার পরে অন্য মিথ্যা বলতে হবে। এটা তো তার মানে একজন ভারতীয় নাগরিককেও বাংলাদেশ থেকে ডিপোর্ট করা, ভিসা বাতিল করা আমরা দেখিনি। তার মানেটা কি দাঁড়ালো? আপনাদেরকে ইগনাইট করার জন্য আপনাদের যে কাঁচা মন, তরুণ মন, মিথ্যা দিয়ে হলেও আপনাদেরকে রাস্তায় নামানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলা হয়েছে। এখন দেখা যাচ্ছে যখন তেল নেই, আমরা তেল আনতে হচ্ছে ওই ভারত থেকে। খেয়াল করে দেখেন। তারপরে আসেন, জেনজিদের জন্য এই ভিডিওটা করার কথা বলছি এই কারণেই যে তাদের এই বিষয়গুলো জানা দরকার। আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে বলছি না, আপনারা এই জিনিসগুলোকে ডাবল চেক করুন। বিভিন্ন সোর্সে এখন ইনফরমেশনগুলো পাওয়া যায়। খেয়াল করে দেখেন, ইরানের সাথে যখন আমেরিকার যুদ্ধ লাগে, তখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো বিশ্বে তেলের দাম বেড়ে যায়। আমাদের দেশেও বেড়ে যাবে, তেলের ক্রাইসিস হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিকল্প 2টি উৎস আমাদের রয়েছে। একটি উৎস হচ্ছে চায়না, একটি উৎস হচ্ছে রাশিয়া, আরেকটি উৎস হচ্ছে ইরান। ইরানের কাছ থেকে তেল কিনলে সেই তেল আনতে বাংলাদেশি জাহাজকে ইরান বন্ধ করবে না। কিন্তু ইরান থেকে বা রাশিয়া থেকে তেল কিনতে হলে আমেরিকার অনুমোদন লাগবে। এই অনুমোদনটা কেন লাগবে? আপনি 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, আপনার পূর্বপুরুষেরা এই দেশ স্বাধীন করেছে। এই দেশ অন্য দেশের সাথে একটা চুক্তি করতে আমেরিকার অনুমোদন কেন লাগবে? কারণ এই জন্য লাগবে যে ডক্টর ইউনূস আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলেছিল, তিনি ক্ষমতার থেকে যাওয়ার মাত্র 3 দিন আগে তিনি আমেরিকার সাথে একটি চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে কথা আছে, যেই সব রাষ্ট্র আমেরিকার শত্রু রাষ্ট্র অথবা আমেরিকা যেই সব রাষ্ট্রের সাথে মানে বাণিজ্য করতে নিষেধ করে, সেই রকম কোনো রাষ্ট্রের সাথে আপনি চুক্তি করতে পারবেন না। খেয়াল করে দেখেন, এই দুরবস্থায় 1 মাস পরে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি এসছে, কিন্তু ইরান থেকে কেনার অনুমতি আসে নাই। তার মানে হচ্ছে, যেই সার্বভৌমত্ব, যে স্বাধীনতা আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2.5 লক্ষ নারী ইজ্জত দিয়ে, এই 7.5 কোটি মানুষ তার কষ্ট দিয়ে, শ্রম দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাটি ডক্টর ইউনূস আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। সত্যটা কি? আপনি খেয়াল করে দেখেন যে আপনাকে অনুমোদন নিতে হবে। আরও একটি চুক্তির আরও একটি ধারা দেখেন, যে আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিনতে হবে।
নতুন বিমান। বাংলাদেশ কিন্তু এই 14টি বিমান যদি আমেরিকা থেকে না কিনে ফ্রান্স থেকে কিনতো, বাংলাদেশ কয়েক বিলিয়ন টাকা সাশ্রয় করতে পারত। কারণ ফ্রান্স এবং আমেরিকার মূল্যের পার্থক্য অনেক আকাশ পাতাল। শেখ হাসিনার সাথে কিন্তু ফ্রান্সের কত হয়েছিল, এবং তিনি ইমানুয়েল ম্যাক্রনকে বাংলাদেশের দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা নিয়ে আলাপ আলোচনাও হয়েছিল, কিন্তু কোনো চুক্তি হয়নি। আর এখন তিনি অলরেডি চুক্তি করেছেন আমেরিকার সাথে যে কিনতে হবে, তারপর আপনাকে গম কিনতে হবে আমেরিকা থেকে। আপনি খেয়াল করে দেখেন 27,000 কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে আমেরিকা। আমেরিকা থেকে একটা শিপ বাংলাদেশে আসতে 1 মাসও আসতে পারে না। আর আমরা যে গম ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়না, আপনি যদি দেখেন যে পৃথিবীর গম উৎপাদনকারী দেশের দিক থেকে চায়না, তারপরে ইউক্রেন, ইন্ডিয়া, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। অথচ আপনাকে এখন গম কিনতে হবে আমেরিকা থেকে। শুধু আসার যে ভাড়া, সেই ভাড়া দিলেও বাংলাদেশের মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকে একটা সার্টেন পরিমাণের পণ্য প্রতি বছর আপনাকে 6 বিলিয়নের পণ্য আপনাকে প্রতি বছর কিনতে হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ গরিব মানুষের দেশ, মধ্যম আয়ের মানুষের দেশ। আমেরিকার শ্রমিকের দাম বেশি, যার কারণে সেখানকার উৎপাদিত প্রোডাক্টের দামও বেশি। আমরা এখন আমেরিকার কাছ থেকে সেটা কিনতে বাধ্য। তার মানে আপনি কি পেলেন? এই যে আপনাদের জীবন দিলেন, আপনারা শ্রম দিলেন, এক্সপেকটেশন নিয়ে রাস্তায় নামলেন, বিনিময়ে কি পেলেন? বিনিময়ে পেলেন একটি গোলামি চুক্তি। আপনার বাবা যখন ছোট ছিল, বা আপনার বাবা যখন তরুণ ছিল, আপনি যখন জন্মগ্রহণ করেননি, আমরা তখন ছোট, অর্থাৎ জেনজিদেরকে বলছি, তখন থেকে আমরা শুনে এসেছি যে ইন্ডিয়ার সাথে আমাদের বহু গোলামি চুক্তি আছে। এই সরকার আসার পর সাংবাদিকেরা বারবার বলেছে 2-1টা গোলামি চুক্তির আপনি উদাহরণ দেন, অথবা 2-1টি প্রকাশ করেন, কিন্তু তারা কোনো চুক্তি খুঁজে পায়নি, আমরাও খুঁজে পাইনি। কিন্তু জন্মবধি আমরা শুনে এসেছি। এখন শুনছি ভারত বাংলাদেশের পোর্ট, মানে ভারতের পোর্ট বন্ধ করা, মানে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। এর ফলে আমরা প্রতি বছর নাকি 6 বিলিয়ন লস করতেছি। তার মানে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য, এটা শুধু আমাদের চট্টগ্রাম পোর্ট দিয়ে আর বিমানবন্দর দিয়ে হতো না। অনেক সময় কুইকলি আমরা হলদিয়া বন্দর এবং দমদম এয়ারপোর্ট সহ অনেকগুলা বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতাম, যেটা দিয়ে প্রতি বছর আমাদের 6 বিলিয়ন ট্রেড হতো। এখন সেটা আর হচ্ছে না, কারণ ইন্ডিয়া আমাদেরকে আর সেই সুযোগ দিচ্ছে না। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূস আরও কী করলো। বাংলাদেশে এসে আপনারা যারা সংগ্রাম করেছেন অসাম্প্রদায়িক চেতনার একটি সেকুলার বাংলাদেশের জন্য, মানুষের যে স্বপ্ন ছিল, আপনারা যে আধুনিক বিশ্বে হতে চেয়েছিলেন, সেই আধুনিক বিশ্বে বিএনপির আমলে এবং আওয়ামী লীগের আমলে যতগুলো জঙ্গির সাজা হয়েছে, সবগুলো জঙ্গিকে ছেড়ে দিয়েছে। এখন এই জঙ্গিরা অনেকেই বিমান বাহিনী, আর্মি এবং পুলিশের দখল নিচ্ছে, থানা লুট করে অস্ত্রগুলো নিয়ে গেছে। এখন এই সমাজ এখন বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার মানেটা এখন আপনারা খেয়াল করে দেখেন যে আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের জায়গায় কুঠারাঘাত করেছে ডক্টর ইউনূস গং, এবং তাদের পিছনে ছিল আমেরিকান স্বার্থ। আমেরিকারা টাকা দিয়েছে, আপনারা তো মাঠে নেমে এসছেন পরিবর্তনের জন্য, কিন্তু আপনাদেরকে যারা ঘুরিয়েছে ছড়িয়েছে, তারা কিন্তু টাকা পয়সা নিয়েই নেমেছে। তাদের এখন দামি দামি গাড়ি, তাদের এখন বাড়ি, কোটি কোটি টাকা পড়ে আছে আমেরিকাতে ওই ক্রিপ্টোকারেন্সিতে, এবং তাদের শরীর মোটা হয়ে গেছে, জামার রং পরিবর্তন করা হয়েছে। কদিন আগেও যারা এই মানে হলের ডালে জীবন শেষ, আমরা ছোটবেলায় একটা গান শুনতাম যে হায় নিঠুর পরিবেশ, হলের ডালে জীবন শেষ, এর চাইতে ফাসকস পড়া ভালো, এই নিঠুর মানে এ কেমন অভিশাপ বলো, লেখাপড়া শেষ করে বেকারত্বে ঢুকে মরা, এ কেমন অভিশাপ বলো। এখন এই অভিশাপ থেকে মুক্তি পায়া তাদের জীবন বদলে গেছে, কিন্তু আপনি যে তিমিরে ছিলেন সেখানেই আপনি থাকবেন, সেটাই আপনার ঠিকানা। কারণ আপনি কবিতা শুনতে জানেননি, আপনি সমুদ্রের গর্জন শুনবেন। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমার আপনার যেই কারোই মানে রোষ থাকতে পারে, আমাদের গ্রিভেন্স থাকতে পারে, কিন্তু দেশ বিক্রি করে দিয়ে আপনারা যেভাবে ডক্টর ইউনূসকে নিয়ে এসেছিলেন, আজকে বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর
খুব কাছাকাছি নিয়ে গেছে। এবং যদি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়, আফগানিস্তানের মতো অবস্থা হয়, তখন আমেরিকা আইসা এই ডেন্সলি পপুলেটেড কান্ট্রিতে দখল নেবে। দখল নিয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, আফগানিস্তান তো দখল নিয়েছিল তারা, আফগানিস্তানের মানুষের জীবন কি আমেরিকার মতো হয়েছে? হয়নি, হবে না। এবং এই বাঙালির জীবনে আরও কষ্ট আছে। আপনারা দেখবেন। এই অংশটি আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আমি এই জেএনজিদের জন্য আরেকটি আরও তথ্য উপাত্ত নিয়ে এই পর্বটি শেষ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।